জিনিসটা হলো এই, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছিলাম, সেটা হলো যে রেডিয়াস অফ mth হাফ পিরিয়ড জোন, সেটা বাবা এত মোটা হয়ে গেছে কেন, ওফ কখন যে কি হয় বোঝা মুশকিল। ওকে, সো হ্যাঁ, তো mth হাফ পিরিয়ড জোনের যে রেডিয়াস তার স্কোয়ারটা m এর সঙ্গে প্রপোর্শনাল, বা mth হাফ পিরিয়ড জোনটা একটা ইন্টিজারের স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে বেসিক্যালি রেশিও অফ, কি বলবো, মানে কনজিকিউটিভ হাফ পিরিয়ড জোনস, সেটা তাহলে কিরকম, বেসিক্যালি √1, √2, √3, √4 এটসেট্রা। ও আচ্ছা, আমার ওইটা মনে পড়লো, এইটা দেখতে বলেছিলাম যে একটা পেন্সিলকে যদি রাখা হয় একটা দেওয়ালের সামনে, তাহলে দেওয়ালের গায়ে একটা ছায়া পড়ে। তো আমি এটা ক্যালকুলেট করতে বলেছিলাম যে পেন্সিলের যে প্রস্থচ্ছেদ সেইটা, ধরা যাক একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এর উপর এসে পড়ছে, তাহলে পেন্সিলের যে প্রস্থচ্ছেদ এটা একটা দূরত্ব ধরে নিবি, দেওয়ালের থেকে কত দূরে রাখছি সেটা নিজেরাই মেপে নিবি, নিয়ে ক্যালকুলেট করবি যে হাউ মেনি হাফ পিরিয়ড জোনস আর কাভার্ড। এটা কি কেউ বার করেছিস, এনিবডি ইন দ্য ক্লাস? কেউ বার করিসনি, বাহ, ভেরি গুড। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এবার কথা হলো, বাস্তবে আমরা যে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট গুলো করি সেখানে যে হাফ পিরিয়ড জোন আর কি, তার এরিয়াটা তো, এরিয়ার মধ্যে তো ল্যামডা ঢুকে আছে, তার ফলে বাস্তবের হাফ পিরিয়ড জোনগুলো সাইজে খুবই ছোট। কিন্তু ছোটই হোক বা বড়ই হোক, তাদের মানে রেডিয়াস অফ দ্য হাফ পিরিয়ড জোনস, সেটার রেশিওটা কিন্তু এটাই মেনটেন হবে। হ্যাঁ, এবার সমস্যা হচ্ছে যে সঙ্গে একটা ল্যামডা ঢুকে থাকে বলে দে আর ইনভিজিবল টু দ্য নেকেড আই। এটাই তো সমস্যা। তো এবার আমরা একটা রিয়েলিস্টিক ডিভাইস বের করব যেখানে ডিভাইসটাকে আমরা বিভিন্ন হাফ পিরিয়ড জোনে ভাগ করব। উই উইল ডিভাইড দ্য ডিভাইস ইনটু ভেরিয়াস হাফ পিরিয়ড জোনস। এবার প্রশ্ন হলো, তাহলে এবার মনে হতে পারে যে কিন্তু হাফ পিরিয়ড জোনগুলো তো দেখতে তো এত ছোট, তাহলে আমরা কি করে বিভিন্ন হাফ পিরিয়ড জোনে ভাগ করব? আমরা এরকম একটা কিছু তো করতেই পারি যে হাফ পিরিয়ড জোন নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এর সঙ্গে এর λ/2 গ্যাপ, এর সঙ্গে এর λ/2 গ্যাপ, এর সঙ্গে এর λ/2, 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 λ/2। এখন এইটুকু যে হাফ পিরিয়ড জোন, এটা তো সাইজে খুবই ছোট, এরা সকলেই সাইজে খুবই ছোট। কিন্তু আমি যদি এরকম একটা কিছু করি, আমি হাফ পিরিয়ড জোন নাম্বার 1 এবং 2 এদেরকে
একটা গ্রুপে একসঙ্গে ফেললাম, এবং হাফ পিরিয়ড জোন নাম্বার 3 এবং 4 এদেরকে একটা গ্রুপে ফেললাম, 5 এবং 6 কে একটা গ্রুপে ফেললাম, 7 এবং 8 কে একটা গ্রুপে ফেললাম। তাহলে ব্যাপারটা কিরকম হবে? মানে একটা গ্রুপ মানে একটা জোন, ধরা যাক 1 আর 2 কে নিয়ে আমি একটা জোন এ করলাম, এটাকে নিয়ে জোন বি করলাম, জোন সি করলাম, জোন ডি করলাম। তাহলে জোনের যে শুরুতে যে ওয়েভটা আছে আর জোন বির শুরুতে যে ওয়েভটা আছে তাদের মধ্যে পাথ ডিফারেন্সটা কত হচ্ছে? ল্যামডা হচ্ছে, তাই তো? আবার জোন বির সঙ্গে ও 3 4, ও আচ্ছা আচ্ছা, একটু উল্টোপাল্টা হয়ে গেছে, সরি, মানে ভালো করে আঁকছি। 1 2 5 6 7 8। আচ্ছা, 1 আর 2 এর মধ্যে λ/2 গ্যাপ, 2 আর 3 এর মধ্যে λ/2 গ্যাপ। এই ঠিক আছে, ও আসলে এদের মধ্যে গ্যাপ গ্যাপ এরকম দিয়ে দিচ্ছে, তো সেই জন্য ব্যাপারটা একটু এরকম দেখতে লাগছে। যাই হোক, হোয়াট এভার। তো আমরা এরকম জানি যে আমরা যদি ফার্স্ট হাফ পিরিয়ড জোন আর সেকেন্ড হাফ পিরিয়ড জোনকে একসঙ্গে এক্সপোজ করি, তাহলে যেহেতু এদের মধ্যে λ/2 গ্যাপ, সেজন্য এটা একে অন্যকে ক্যান্সেল আউট করে। হ্যাঁ, তো বক্তব্য হচ্ছে এই যে আমি যদি, এরা তো ইন্ডিভিজুয়ালি তো এরা সকলে তো খুবই ছোট, তা আমি যদি এরকম করি যে আমি ফার্স্ট হাফ পিরিয়ড জোন এর সঙ্গে এটা তো λ/2 গ্যাপে আছে, 2 এর সঙ্গে 3 λ/2 গ্যাপে আছে, এই পর্যন্ত নিয়ে আমি একটা জোন বানালাম, ঠিক আছে? আবার এখান থেকে এইখান পর্যন্ত আমি আরেকটা জোন বানালাম, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা জোন বানালাম, এবং তারপরে সো অন সো ফর্থ। এবার পয়েন্ট হলো যে তাহলে এখানে ওয়েভের যা পাথ আর এখানে যা পাথ, তাদের মধ্যে পাথ ডিফারেন্স তাহলে কত হচ্ছে? λ/2 প্লাস λ/2 ইকুয়াল টু ল্যামডা। আবার এর সঙ্গে এরটাও কত হচ্ছে? ল্যামডা। এর সঙ্গে এরটাও ল্যামডা হচ্ছে, সরি, ল্যামডা। তার মানে আমার এই যে গ্রুপিংটা হলো, তার ফলে এই যে নতুন যে জোনগুলো সৃষ্টি হলো, জোন রোমান 1, জোন 2, জোন 3, এই যে নতুন যে জোনগুলো সৃষ্টি হলো তারা একে অন্যের সঙ্গে ইন ফেজ আছে, মানে ল্যামডা ল্যামডা করে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে। তার মানে এটা আমার ঠিক হাফ পিরিয়ড জোনের সঙ্গে এগুলোর কোনো আর কি কনসিস্টেন্সি হলো না। মানে আমি এখন জোনগুলোকে একটু সাইজে বড় করতে চাইছি, বুঝেছিস তো? আচ্ছা, এইবার আমি যদি এরকম করি, আমি 1 2 এবং 3 মানে বেসিক্যালি পরপর তিনটে যে λ/2 যে গ্যাপটা হচ্ছে, এটা এরকম ভাবে গোল দিলে একটু অন্যরকম বোঝাচ্ছে। আমি বলতে চাইছি যে প্রথম তিনটে হাফ পিরিয়ড জোন যারা একে অপরের সঙ্গে λ/2 শিফটেড অবস্থায় ছিল, প্রথম তিনটে হাফ পিরিয়ড জোনকে নিয়ে আমি একটা জোন বানাই, যদি আবার পরের তিনটেকে নিয়ে যদি আমি আরেকটা জোন বানাই, এইটা যদি আমি করি, তাহলে কিন্তু লক্ষ্য কর যে এখানে একটা ওয়েভ, মানে এই জোনটার শুরুতে, আর এই জোনটার শুরু থেকে যে ওয়েভটা বেরোচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত? 3 λ/2। আবার এখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছে আর এখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছে তাদের মধ্যেও পাথ ডিফারেন্স 3 λ/2, ঠিক আছে? তার মানে এদেরকে কিন্তু, মানে 3 λ/2, তারপরে এখানে আরো 3 λ/2, মানে 3 λ/2 প্লাস 3 λ/2, তার মানে এদেরকে কিন্তু এক ধরনের হাফ পিরিয়ড জোন বলা যেতে পারে।
কেননা আমার হাফ পিরিয়ড জোনের ডেফিনেশন ছিল যে কনজিকিউটিভটা ল্যামডা বাই 2 ফেজ ডিফারেন্স থাকবে, এই পাথ ডিফারেন্স থাকবে, তার উপর বেস করে আমরা সব ফেনোমেনাগুলো এক্সপ্লেন করছিলাম। আমার ফেনোমেনা বলতে বেসিক্যালি ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স থাকলে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হয়, এইটাই তো আমার ঘটনাটা। তো ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স থাকলেও ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে, এবং অবশ্যই 3 ল্যামডা বাই 2 হলেও একই ঘটনা ঘটবে। 3 ল্যামডা বাই 2 ইজ নাথিং বাট ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা, রাইট? সুতরাং 3 ল্যামডা বাই 2 হলেও ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, 5 ল্যামডা বাই 2 হলেও তাই, 7 ল্যামডা বাই 2 হলেও তাই। তার মানে ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্সের জন্য যা ঘটনা ঘটে, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2 তাদের জন্য একই ঘটনা ঘটে। সুতরাং আমি ইন প্রিন্সিপাল এই জোন এ, জোন বি, মানে তিনটে তিনটে করে নিয়ে যে গ্রুপ তৈরি হলো, এদেরকেও আমি হাফ পিরিয়ড জোন বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। মানে আমার ফিজিক্যাল ফেনোমেনাটাও একই থাকছে, ঘটনাটাও একই থাকছে। সো আই ক্যান কল দিস অলসো দ্য হাফ পিরিয়ড জোন। তাহলে সোজা কথা হচ্ছে এই যে এনি গ্রুপিং অফ consecutive odd number, ঠিক আছে, 3, 5, 7 etc. Any grouping of consecutive odd number half period zones can be treated as a half period zone. এই জায়গাটাই সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তাহলে আমি এবার আমার হাফ পিরিয়ড জোনের মূল সমস্যা হচ্ছে ওগুলো চোখে দেখা যায় না, কিন্তু আমি যদি 3টেকে 5টাকে 7টাকে এরকম গ্রুপগুলোকে যদি হাফ পিরিয়ড জোন হিসাবে ধরতে পারি, তাহলে আমি আরেকটু বড় বড় গ্রুপ বানালে দোজ হাফ পিরিয়ড জোনস ক্যান বি মেড ভিজিবল, রাইট? তাহলে এই লজিকটাকেই কাজে লাগিয়ে যে ডিভাইস তৈরি করা হয় সেটাকে বলা হয় জোন প্লেট। জোন প্লেটে আমরা একটা প্লেট নেব, গ্লাস প্লেট, এবং সেটাকে অনেকগুলো হাফ পিরিয়ড জোনে ডিভাইড করব। জিনিসটা দেখতে the thing will look like this, এরকম একটা প্লেট, যেটাকে এরকম একটা প্লেট, এবং যেটাকে আমরা বিভিন্ন রকম জোনে ভাগ করব। এরকম টাইপের, এবং এই যে লেংথ গুলো, এই যে বিভিন্ন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যে লেংথ গুলো বোঝাচ্ছি, সেগুলো কিরকম হবে, এটা যদি হয়, মানে কি বলবো, সাম কনস্ট্যান্ট ইন্টু √1, এই এতটা, তাহলে এই এতটা হবে সাম কনস্ট্যান্ট ইন্টু √2, এই এতটা হবে সাম কনস্ট্যান্ট ইন্টু √3। লজিক হচ্ছে এই যে যেহেতু আমরা হাফ পিরিয়ড জোনের থিওরি থেকে এটা পেয়েছি অলরেডি যে rm স্কোয়ার প্রপোর্শনাল টু √m, তাই আমরা যদি এই থিওরিটা মেনটেন করে এরকম জোনে ভাগ করি, তাহলে দেখা যাবে যে ওরা হাফ পিরিয়ড জোনের কন্ডিশন স্যাটিসফাই করছে, অর্থাৎ পরপর বিটুইন টু কনজিকিউটিভ জোনস দ্য ওয়েভ আর আউট অফ ফেজ। এটাই হাফ পিরিয়ড জোনের অ্যাকচুয়াল ডেফিনেশন। ঠিক আছে, এখন এগুলো তো
কনসেপচুয়ালি ভাবলাম খুবই ভালো কথা, কিন্তু এটা একটু ইন প্র্যাকটিস করে দেখতে হবে যে সত্যি সত্যি এরকম হচ্ছে কিনা। তার জন্য আমরা কি করব, একটু অন্য অ্যাপ্রোচ নেব। এটা হলো এই যে আমরা একটা হরাইজন্টাল দাগ টানবো, একটা ভার্টিক্যাল দাগ টানবো। তারপর আমরা কি করব, তারপর আমরা একটা অবজেক্ট নেব। 11টা 28 বাজছে নীলাঞ্জনা। তারপর আমরা একটা অবজেক্ট নেব, সেটাকে আমরা এই পয়েন্টে রাখবো, ইউ। তারপর আমরা এখানে এমনি আরেকটা অন্য পয়েন্ট নেব, ও, এবং এই ডিস্টেন্সটাকে আমি ভি বলছি। এই ইউ আর ভি জেনারেলি অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স বলা হয়, কিন্তু এক্ষুনি আমি সেটা বলছি না যে কোনটাকে। এখন আমরা জাস্ট এটা করছি। করছি বলতে এখানে একটা পয়েন্ট আছে এস, এটা হচ্ছে একটা সোর্স অফ লাইট। সোর্স অফ লাইট, এবং তার মাঝখানে আমরা এরকম একটা গ্লাস প্লেট রেখেছি। এবার এদিকে আমরা একটা পয়েন্ট ও নিয়েছি। তারপর আমরা গ্লাস প্লেটের উপর কতগুলো জোনে গ্লাস প্লেটটাকে ভাগ করব। জোনের কনস্ট্রাকশনটা এইরকম হবে, এই পয়েন্টটা হচ্ছে পি। হ্যাঁ, তো জোনের কনস্ট্রাকশনটা এরকম হবে যে আমরা এখান থেকে এই প্লেটে এমন একটা পয়েন্টে দাগটা টানবো, মানে এখানেও টানতে পারি, এখানেও টানতে পারি। কোন পয়েন্টে টানবো, এমন একটা পয়েন্টে টানবো so that SM1 plus OM1 is equal to SO plus lambda by 2. ঠিক আছে, তারপর নেক্সট এবার এভাবে একটা জোন পেলাম। আচ্ছা, নেক্সট দাগটা টানছি, এমন একটা পয়েন্টে টানছি so that SM2 plus OM2 এই টোটাল ডিস্টেন্সটা is equal to SO plus 2 into lambda by 2। এইরকম ভাবে চলতে চলতে, মানে এরকম ভাবে আমরা আর কি দাগ টানতেই থাকবো। এটা একটা mth জোন। এম এম যেখানে SMM plus OMM is SO plus M into lambda by 2। ঠিক আছে, এখানে আমরা কি লজিকটা ফলো করলাম, ওই যে একটা জোনের থেকে পরের জোনে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2। তাহলে এটা একটা জোন, এটা আরেকটা জোন, এবং এই জোনগুলো আমরা কনস্ট্রাক্ট করেছি এটার উপর বেস করে নয়, স্কোয়ার রুট অফ রুট এম সেটা করিনি। কিসের উপর বেস করে করেছি, বেসড অন দ্য ল্যামডা বাই 2 পাথ ডিফারেন্স। ঠিক আছে, তো
তো তাহলে এটা তো আমার সেই অরিজিনাল হাফ পিরিয়ড জোনের যা সংজ্ঞা, এটা সেই রকমই আর কি হলো ব্যাপারটা। তো হুইচ ইজ গুড, যেটা অরিজিনালি জানি সেটাকে বেশি না ঘেটে সেটার থেকেই আমরা প্রসিড করছি। আচ্ছা, সেটার থেকে প্রসিড করে আমি একটা ইনফরমেশনে পৌঁছাবো, মানে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। সিদ্ধান্তটা কি সেটা দেখি, লেটার সি। তাহলে বেসিক্যালি এগুলো হচ্ছে আমার লাইট রে। এই লাইট রের মধ্যে একটা পোর্শন, যেই পোর্শনটা পয়েন্ট ওতে যাচ্ছে, মানে এখান থেকে লাইট রে বিভিন্ন দিকে যাবে, সেটা অবভিয়াসলি, কারণ এটা তো আর কনভেক্স লেন্স নয় যে একটা নির্দিষ্ট দিকে ফোকাস হবে। লাইট রে বিভিন্ন দিকেই যেতে পারে, কিন্তু আমরা লাইটের মধ্যে যেই পার্টটা পয়েন্ট ওতে যাচ্ছে সেই পার্টটাকে নিয়ে আমরা এখন মাথা ঘামাচ্ছি। ওকে, এরপরে কি হচ্ছে সেটা আমরা আরো পরে দেখবো, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো নাও ধরা যাক তাহলে PMM হচ্ছে কি, radius of the mth half period zone. Therefore now SMM is U square plus RM square এবং OMM square is V square plus RM square. অতএব SMM is মানে approximately ইউটা কমন নিয়ে নি, 1 plus RM square by U square এর স্কোয়ার রুট, মানে এটা এক্স্যাক্টলি, এবং তারপর অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে যাচ্ছে U 1 plus RM square by 2U square. OMM V 1 plus RM square by V square square root approximately V 1 plus RM square by 2V square. ক্লিয়ার? এইবার এখানে এই রিলেশনটাতে আমি SMM-টাও জানি, OMM-টাও জানি, এবং SO-টাও জানি। তাহলে SMM plus OMM equal to SO plus M lambda by 2. SMM equal to হলো U plus RM square by 2U. OMM হলো V plus RM square by 2V. SO হচ্ছে U plus V. SO S and O, তাহলে U plus V. U plus V plus M lambda by 2. এবার একটা দারুণ রিলেশন, which is 1 by U plus 1 by V equal to M lambda by 2 into 2 by RM square equal to M lambda by RM square. এখানে আমরা শুধুমাত্র ডিস্টেন্স ধরেছি বলে, যদি আমরা U আর V টাকে উইথ সাইন ধরি তাহলে কনভেনশন হচ্ছে আচ্ছা কনভেনশন হচ্ছে, অনেক রকম কনভেনশনই অবশ্য পড়ানো হয় 11-12 এর বইতে। যাই হোক, এই যে মাঝের যে জিনিসটা আছে, মানে মাঝের যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে আমি যদি
মানে দেখ, মাঝের একটা অবজেক্ট আছে, তার বাদিকে একটা সোর্স আছে, আর ডান দিকে একটা পয়েন্টে আমি এই সোর্সটা থাকার জন্য কি এফেক্টটা হলো সেইটাকে আমি কনসিডার করছি। তার মানে ইউটা হচ্ছে আমার সোর্স ডিস্টেন্স, আর ভিটা হচ্ছে বেসিক্যালি আমার ইমেজ ডিস্টেন্স। ঠিক আছে, মানে এটা তো সবসময় আয়না বা লেন্স থাকলেই সোর্স আর ইমেজ থাকবে এরকম ব্যাপার নেই। কোনো এক পাশে একটা সোর্স আছে, ডান পাশে একটা স্ক্রিন আছে, কোনো একটা পয়েন্টে আমি যদি কি হলো সেটা কনসিডার করি, তার মানেই বাদিকেরটা মানে সোর্স থেকে যেটা ডিস্টেন্স সেটা সোর্স ডিস্টেন্স হবে, আর অন্যটা হবে ইমেজ ডিস্টেন্স। ওকে, তাহলে সোর্সটা বাঁ হাতে আছে এবং ইমেজটা আছে ডান হাতে। সো এক্ষেত্রে আমার ইউ নেগেটিভ আর ভি হচ্ছে পজিটিভ। সেই সাইন কনভেনশন ধরলে 1/v minus 1/u equal to m lambda by rm square। এইটা দেখে তোদের কি মনে হচ্ছে? মানে কিছু কি মনে হচ্ছে এই ইকুয়েশনটা দেখে, এই প্লেট মাঝের এই প্লেটটা সম্পর্কে? কিসের ইকুয়েশন, কিসের মতো দেখতে? বল বল, কি একটা আননোন করছিস? লেন্সের ইকুয়েশন। হ্যাঁ, লেন্সের ইকুয়েশন, ভেরি গুড। লেন্সের ইকুয়েশনের মতনই দেখতে এটা, এবং সেক্ষেত্রে হিসাব মতো আমার ফোকাল লেন্থ দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু আর এম স্কোয়ার বাই এম ল্যামডা। তবে এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, জাস্ট এইটুকু থেকে আমি এইটুকু বুঝলাম যে তাহলে সোর্সের একটা ইমেজ ওতে পাওয়া যাবে, এবং মাঝের যে প্লেটটা সেটা যেন একটা লেন্সের মতনই বিহেভ করছে। ঠিক আছে, এইবার তোদের এটা তো অদ্ভুত লাগা উচিত যে আমি মাঝের প্লেটটা তো বেসিক্যালি একটা গ্লাস প্লেট, আমি জোনে ভাগ করেছি, কিন্তু তারপর তো আমি আর কিছু করিনি, মানে জাস্ট একটা প্লেটই তো রেখেছি, তারপর আমি এসব ইমাজিন করেছি, বিভিন্ন পয়েন্টস ধরেছি, তাই আর তো কিছু না। জাস্ট একটা প্লেন গ্লাস প্লেট, কিন্তু মাঝখানেটা কিচ্ছু নয়, জাস্ট একটা প্লেন গ্লাস প্লেট। তাহলে এবার তোরা বলবে যে একটা পয়েন্ট রেখে সামনে একটা গ্লাস প্লেট রাখলেই সেটা মানে লেন্স, এটা কি করে সম্ভব? সম্ভব হয় না ইন রিয়ালিটি। কেন সম্ভব হয় না? কেননা এই জোনের যে ওয়েভগুলো তারা একে অপরকে আউট অফ ফেজ, তো একে অপরকে ক্যান্সেল আউট করে। তাই এই ধরনের কোনো মানে এখানে সোর্স আছে বলে এখানে একটা ব্রাইট কোনো স্পট পেলাম বা ফোকাস হলো, যেটা লেন্সের ক্ষেত্রে হয়, সেটা এখানে যতই আমি লেন্সের ইকুয়েশন পাই না কেন, গ্লাস প্লেটের ক্ষেত্রে এটা হয় না। কখন হবে? যদি আমি অল্টারনেট রিজিয়ন গুলোকে কাভার আপ করি, সো দ্যাট এখান থেকে কোনো ওয়েভই বেরোতে পারবে না, দেয়ার ইজ নো ওয়েভ। তখন কি হবে? এটার উপরের একটা ব্ল্যাক পোর্শন খোলা, যেটা কিনা এটার সঙ্গে একদম ইন ফেজ, এবং এটার উপরে আবার একটা রেড পোর্শন থাকবে, যেটাকে আমি ঢেকে দিয়েছি, তাহলে এখানে আবার কিছু নেই। তার মানে যারা ক্যান্সেল করছিল তাদেরকে আমি যদি জাস্ট বাদ দিয়ে দিই বাই বাই কভারিং অল্টারনেট হাফ পিরিয়ড জোনস, তাহলে স্বাভাবিকভাবেই ক্যান্সেলিং গুলো আর হবে না, সবাই সবাইকে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, সবাই সবার সাথে। সুতরাং এখানে একটা হাই ব্রাইটনেসের পয়েন্ট দেখতে পাওয়া যাবে, হুইচ ইজ দ্য, তাহলে এখন এইটাকেই জোন প্লেট বলে। একটা জোন প্লেট যার মধ্যে এরকম ভাবে জোন কনস্ট্রাক্ট করা হয়েছে, জোনগুলো কিরকম না সবাই সবার সঙ্গে λ/2 পাথ ডিফারেন্সে আছে, λ/2 বা 3λ/2, 5λ/2 তাও হতে পারে, অতটা পাথ ডিফারেন্সে আছে, কেননা পাথ ডিফারেন্সটা কিন্তু এগেন এই সমস্ত ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেই রকম পাথ ডিফারেন্সে আছে, এবং অল্টারনেট হাফ পিরিয়ড জোন গুলোকে ঢেকে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? তারা একটা পার্টিকুলার পয়েন্টে এনে ফেলবে এইরকম একটা ডাইভারজেন্ট বিমকে,
কোন পার্টিকুলার পয়েন্ট এনে ফেলবে সেটা হচ্ছে rm স্কোয়ার বাই m ল্যামডা। দিস ইজ দ্য প্রিন্সিপাল ফোকাল লেন্থ, প্রিন্সিপাল ফোকাস of the zone plate। ঠিক আছে, এবার বক্তব্য হলো যে যেটা আগেই বলছিলাম যে আমরা দেখেছি যে কোনো হাফ পিটির জোনের ক্ষেত্রে এটা ট্রু যে rm স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু রুট m। সুতরাং এই রেশিওটা মেনটেন করে জোন, এখানে তো আমরা সেটা করিনি, এখানে আমরা একদম ফ্রম দ্য ডেফিনেশন একদম ল্যামডা বাই টু গ্যাপ রেখে রেখেই করেছি। ঠিক আছে, কিন্তু এবার এরম ভাবে তো জোন প্লেট তৈরি হবে না যে এখানে একটা অবজেক্ট রাখলাম, ওখানে আরেকটা পয়েন্ট ফিক্স করলাম, করে আমি ল্যামডা বাই টু মাপলাম, মেপে আমি কালারিং করলাম, সেটা আমি নিশ্চয়ই করব না। তো যে কোনো হাফ পিরিয়ড জোনের ক্ষেত্রে আমরা আগেই দেখেছি ক্যালকুলেট করে যে rm স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু রুট m। তাহলে যে কোনো এমন প্লেট যেটাতে এরকম রুট m এর সঙ্গে প্রপোর্শনাল ওই রকম এরিয়াতে বিভিন্ন জোন তৈরি করা হয়েছে এবং সেখানে অল্টারনেট জোনগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, এমন যে কোনো প্লেটকেই জোন প্লেট বলা হয়। তো তাহলে এখানে দুটো জিনিস বেসিক্যালি বোঝা গেল যে ল্যামডা বাই টু গ্যাপ বা অড নাম্বার অফ ল্যামডা বাই টু গ্যাপ এইরকম থাকা আর rm স্কোয়ার প্রপোর্শনাল টু, মানে এখন অব্দি আমরা যা পড়াশোনা করলাম তাতে আমরা বুঝলাম যে এইরকম একটা গ্যাপ থাকা আর এইরকম একটা রেশিও মেনটেন হওয়া, এটা আসলে ইকুইভ্যালেন্ট, একটা হলেই আরেকটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা কনভেক্স লেন্সে থাকে না। তাহলে এখন আমরা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, কনভেক্স লেন্স ভার্সাস জোন প্লেট। ঠিক আছে, তো আমি জোন প্লেটের ফোকাল লেন্থটা কত পেয়েছি, f ইকুয়াল টু rm স্কোয়ার বাই m ল্যামডা। এখন ও rm স্কোয়ারটা তো প্রপোর্শনাল টু, আচ্ছা এখন rm স্কোয়ার সবসময়ই প্রপোর্শনাল টু m, অর্থাৎ rm স্কোয়ার বাই m ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট, অর্থাৎ এই রেশিওটা rm স্কোয়ার বাই m এই রেশিওটা does not depend on the zone number। তার মানে rm স্কোয়ার বাই m টা তো একটা ফিক্সড কোনো একটা ভ্যালু, ধরা যাক k বাই ল্যামডা, তার মানে এটা ফিক্সড একটা কোনো একটা জিনিস, এটা একটা সাম কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার জোন প্লেট। তার মানে এই যে দূরত্বটা, এই যে f, এই যে দূরত্বটার কথা আমি বলছি, তার মানে এই রিজিয়নটা, এইটুকু হাফ পিরিয়ড জোন যেখানে ফোকাস করবে, যদি এখানে ফোকাস করে, এই হাফ পিরিয়ড জোনটাও সেখানেই ফোকাস করবে এবং তার পরবর্তী হাফ পিরিয়ড জোনটাও সেখানেই ফোকাস করবে। কেন? কেননা এই দূরত্বটা যতই এটা m ডিপেন্ডেন্ট হোক, মানে এটা দেখে মনে হচ্ছে m ডিপেন্ডেন্ট, কিন্তু উপরে rm স্কোয়ার আছে এবং rm স্কোয়ার বাই m ইজ আ ফিক্সড ভ্যালু, কেননা rm স্কোয়ার m এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে প্রতিটা হাফ পিরিয়ড জোনই কিন্তু f এই ফোকাস করবে, তার জন্যই এখানে ব্রাইটনেসটা এত বেশি এবং এটাকে বলা হয় প্রিন্সিপাল ফোকাস। কিন্তু এখানে একটা স্পেশালিটি আছে, এবার কনভেক্স লেন্সেও একটাই থাকে f, কিন্তু এখানে একটা না অ্যাকচুয়ালি দুটো স্পেশালিটি আছে। প্রথম ইউনিকনেস হচ্ছে কনভেক্স লেন্সের যে f, সেই f এর ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, তাই তো? যদি মনে থাকে তোদের, এটাকে কি বলে যেন, লেন্স মেকার্স ফর্মুলা বলে।
হ্যাঁ, এটা হচ্ছে দুই লেন্সের দুটো পৃষ্ঠের রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। মিউটা কি? লেন্সের যে মেটেরিয়াল তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়েভলেংথের সঙ্গে কিভাবে ডিপেন্ড করে? কচির ফর্মুলা a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে যেটা দাঁড়ালো ব্যাপার সেটা হলো যে ওয়েভলেংথ যদি বাড়ে, মিউ কমবে, মিউ কমলে 1/f কমবে, অর্থাৎ ফোকাল লেংথ বাড়বে। ওয়েভলেংথ যদি বাড়ে, ফোকাল লেংথ বেড়ে যায়। কার জন্য? কনভেক্স লেন্সের জন্য, ফর দ্য লেন্স। আচ্ছা, এবার জোন প্লেটের জন্য দেখি ব্যাপারটা কি। জোন প্লেটের ক্ষেত্রে f ইকুয়াল টু rm স্কোয়ার বাই m ল্যামডা। ও, এটা উল্টো। ওয়েভলেংথ যদি বাড়ে, ফোকাল লেংথ কমবে। খুব ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স। তুই ডিস্টিংগুইশ করতে পারবি। তোকে যদি একটা জোন প্লেট দেওয়া হয় আর একটা লেন্স দেওয়া হয়, এবং তোকে যদি, আচ্ছা বলতো কিভাবে ডিস্টিংগুইশ করবি? তোকে একটা জোন প্লেট দিলাম আর তোকে একটা লেন্স দিলাম, যেই দুটো দেখতে পুরো এক। ধরা যাক দেখে তুই বুঝতে পারছিস না, এমন একটা ব্যবস্থা আমি করেছি যে তোকে আমি দেখতে দিচ্ছি না যে এটা জোন প্লেট নাকি এটা কনভেক্স লেন্স। তো তখন তুই কি করে বুঝবি যে কোনটা জোন প্লেট এবং কোনটা কনভেক্স লেন্স? যদি মানে যদি তোকে জিনিসটা দেখতে না দিই আমি যে কোনটা জোন প্লেট আর কোনটা কনভেক্স লেন্স, তাহলে কিভাবে বলা যাবে বা কিভাবে বোঝা যাবে? ভাবার সময় দিলাম। ও নীলাঞ্জনা, শুনলাম যে স্যারেরা পড়া ধরলে তুই নাকি ভিডিও কল থেকে বেরিয়ে যাস টুক করে। হ্যাঁ, এটা কি সত্যি? স্যার এমন কবে হয়েছে? সে আমি কি জানি, সে তুই জানিস। শুনলাম এরকম একটা কথা কানে এলো, তাই বললাম আর কি। যাই হোক। না তো, এরকম কোনোদিন হয়নি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মানে বোঝার হয়তো আমার মানে আমি না কানেকশন। শুনলে, মানে আমি শুনলে এরকম কোনোদিন আপাতত করিনি। আচ্ছা না আচ্ছা, পারলে ঠিক আছে, করিস না তো, ঠিক আছে তাহলে, ঠিক আছে। যদিও আবার সুদেশনা বেরিয়ে গেল এখন, যাই হোক, হোয়াট এভার। হ্যাঁ, যেটা বললাম, কোশ্চেনটা বুঝেছিস তো? তোকে একটা জোন প্লেট দেওয়া হয়েছে আর একটা লেন্স দেওয়া হয়েছে, কিন্তু তুই দেখতে পাচ্ছিস না। মানে এমনিতে তো দুটোর স্ট্রাকচারে অবশ্যই পার্থক্য আছে। লেন্সটা তো পুরোটাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা লেন্স যেমন দেখতে হয়, আর জোন প্লেটে তো মাঝে মাঝে কালো করা থাকবে, একটা একটা করে জোন, একটা একটা করে পোর্শন আমাদের কাভার করা থাকবে, তো ফলে দেখে বুঝতে পারবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, যদি দেখে না বুঝতে পারি তাহলে আর কিভাবে বুঝতে পারবো যে কোনটা জোন প্লেট আর কোনটা লেন্স? এই যে এখন যে একটা পার্থক্য বললাম, সেখান থেকেই বোঝা যাবে। একটু এনি আইডিয়া, মানে একটু বললেও হবে। ইমেজ থেকে। ইমেজ থেকে? কিন্তু কিভাবে? ঠিকই বলেছিস। ইমেজ থেকে। হ্যাঁ, ইমেজ থেকে। দুটোর ক্ষেত্রে কি ডিফারেন্স হবে ইমেজের? বল বল। ইমেজ থেকেই হবে। মানে ইমেজ কিন্তু পয়েন্ট সোর্স হলে পয়েন্ট ইমেজই হবে, মানে এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই ট্রু। মানে আমি যদি একটা পয়েন্ট সোর্স ইউজ করি, তাহলে কিন্তু দুজনেই ইয়ে করবে, মানে পয়েন্ট ইমেজই তৈরি করবে। হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে আমি কিছু ক্যালকুলেশন করে বলতে পারবো, কিন্তু অত ক্যালকুলেশন তোকে কেউ করতে দেবে না। কারণ R1 R2 তুই জানিস না, তোকে তো আমি মাঝের জিনিসটা দেখতে দিইনি, যে আমি কি মাঝখানে একটা লেন্স রেখেছি নাকি আমি মাঝখানে একটা জোন প্লেট রেখেছি, সেটা তো আমি তোকে দেখতে যেহেতু দিচ্ছি না, ফলে তুই আর কিছু ক্যালকুলেশন করতে পারছিস না। কিভাবে বুঝতে পারবি? দেখ ভালো করে, ল্যামডা বাড়লে ফোকাল লেন্থ বাড়ে, আর জোন প্লেটের ক্ষেত্রে ল্যামডা বাড়লে ফোকাল লেন্থ কমে। তার মানে যেহেতু
তাহলে আমি এখানে কি করব, আমি মনোক্রোমাটিক লাইট সোর্স না নিয়ে আমি একটা হোয়াইট লাইট নেব, যেহেতু ল্যাম্বডার উপরেই ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে, তাই আমি হোয়াইট লাইট নেব। হোয়াইট লাইটের মধ্যে ভায়োলেট আছে এবং রেড আছে। হ্যাঁ, তো ভায়োলেটের ওয়েভলেংথ কম হয়, আর ঠিক বলছি তো, ভায়োলেটের ওয়েভলেংথ কম হয়, রেডের ওয়েভলেংথ বেশি হয়। হুম, তার মানে যদি লেন্স ইউজ করি তাহলে ভায়োলেটের জন্য ফোকাল লেন্থটা কম হবে, রেডের জন্য ফোকাল লেন্থ বেশি হবে লেন্স হলে, আর জোন প্লেট হলে ভায়োলেটের জন্য ফোকাল লেন্থ বেশি হবে, রেডের জন্য ফোকাল লেন্থ কম হবে। তার মানে যদি আমার মানে এটা সোর্স, এখানে দেখাবো না, এখানে দেখাচ্ছি, যদি আমার এটা সোর্স হয় এবং মাঝে আমি কিছু একটা রেখেছি যেটা আমি জানি না যে জোন প্লেট বা কনভেক্স লেন্স, তো যদি রেড ইমেজটা এখানে তৈরি হয় আর ব্লু পার্টটা এভাবে তৈরি হয়, তাহলে আমি বুঝবো যে এটা একটা লেন্স, কারণ লেন্সের ক্ষেত্রে রেড লাইটের জন্য ফোকাল লেন্থটা বেশি। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ রেড পার্টটা যদি কাছে তৈরি হয়, কারণ হোয়াইট লাইটের ক্ষেত্রে অবশ্যই একটা সিঙ্গেল পয়েন্ট আমরা পাবো না। হ্যাঁ, একটা এরকম একটা হেজি একটা লম্বাটে টাইপের জিনিস পাবো হোয়াইট লাইটের জন্য, লম্বাটে টাইপের জিনিস পাবো এবং সেটা কালারফুল হবে, কেননা বিভিন্ন ওয়েভলেংথ বিভিন্ন পয়েন্টে ফোকাসড। তো যদি লালচে এন্ডটা মানে কাছে হয় আর নীলচে এন্ডটা যদি দূরের দিকে হয়, তাহলে জিনিসটা নিশ্চয়ই জোন প্লেট হবে, কারণ জোন প্লেটের ক্ষেত্রে ভায়োলেটের জন্য ফোকাল লেন্থটা বেশি। আর যদি উল্টোটা হয় তাহলে সেটা লেন্স হবে। তাহলে ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট কোনো কিছু যদি আর কি কারোর সঙ্গে কারোর পার্থক্য থাকে, তাহলে সেটাকে আর কি বোঝার জন্য আমাকে ইউজ করতে হবে হোয়াইট লাইট। ওকে, এটা গেল একটা পার্থক্য, কিন্তু এর থেকেও বড় পার্থক্য আছে, যার জন্য মানে এত কিছু কষ্ট করতেই হয় না। পার্থক্যটা এই যে আমার ধরা যাক F ইকুয়াল টু RM স্কোয়ার বাই M ল্যামডা, ঠিক আছে, কিন্তু আমি যদি অ্যাক্সিস বরাবর আমি যদি পয়েন্টটাকে এগিয়ে আনি, পয়েন্টটাকে এগিয়ে এনে আমি যদি F/3, F/5, F/7 এই ডিস্টেন্স গুলো আমি যদি অবজার্ভ করি, তাহলে কি ঘটবে ঘটনাটা, আমার area of half period zone is pi b lambda, right? তার মানে এই দূরত্বটা যেই অনুপাতে কমে সেই অনুপাতে হাফ পিরিয়ড জোনের এরিয়াটা কমবে, ঠিক আগে যা ছিল তার থেকে 1/3 ভাগ হয়ে যাবে, আগে যা ছিল তার 1/5 ভাগ, আগে যা ছিল তার 1/7 ভাগ। দ্যাট মিনস, হোয়াট ডাজ ইট মিন, এইটা হচ্ছে আমার জোন প্লেট, যার মধ্যে এটা একটা জোন, এটা একটা জোন যেটা ঢাকা, আবার একটা জোন যেটা খোলা, আবার একটা জোন আছে যেটা ঢাকা। জোন 1, 2, 3, 4। এটা হচ্ছে F। এবার আমি F/3 তে এগিয়ে আনলাম, তার ফলে কি হলো, হাফ পিরিয়ড জোনগুলোর এরিয়াগুলো কমে 1/3 হয়ে গেল, প্রত্যেকেই ছোট হয়ে গেল, 1/3 হয়ে গেল। তার মানে কি, তার মানে এইটুকু এরিয়ার মধ্যে আগে একটাই হাফ পিরিয়ড জোন ছিল, এখন প্রত্যেকটা হাফ পিরিয়ড জোনের এরিয়াই যদি
কমে 1/3 হয়ে যায়, তাহলে এই যে অরিজিনাল যে এরিয়াটা এর মধ্যে নিশ্চয়ই 3টে হাফ পিরিয়ড জোন ঢুকে গেছে। তাহলে এখন এর মধ্যে আছে 1, 2 এবং 3, 3টে হাফ পিরিয়ড জোন আছে। উপরের যে 2 নম্বর যে এরিয়াটা সেখানে এখন নিশ্চয়ই আরো 3টে হাফ পিরিয়ড জোন ঢুকে গেছে, কারণ প্রত্যেকটা হাফ পিরিয়ড জোনই আগের থেকে 1/3 হয়ে গেছে, এরিয়া কমে গেছে। তাহলে প্রত্যেকটা জোনের মধ্যে এখন 3টে করে হাফ পিরিয়ড জোন ঢুকে গেছে। তাহলে এখানে কে ঢুকে গেছে? 7, 8 এবং 9। এই গ্রুপিংটা হয়েছে, যেটার কথা একদম শুরুতে বলেছিলাম, এই গ্রুপিংটা এখন হয়েছে। এই গ্রুপিংটা হওয়ার ফলে ওরা এখনো কিন্তু হাফ পিরিয়ড জোনের ডিউটি পালন করছে, কারণ সেই 3λ/2 গ্যাপ আছে, তার মানে সেই ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক কিনা? কিন্তু কি হবে, তাহলে এরা এখনো হাফ পিরিয়ড জোন আছে। এই জিনিসটা কিন্তু f/2 তে হবে না, মানে এটা f/2 তে কিন্তু এই জিনিসটা হবে না, কারণ f/2 তে তো দুটো করে ঢুকবে, দুটো করে ঢুকলে তো হাফ পিরিয়ড জোনের রোলটা প্লে করতে পারবে না ওরা। 3টে করে ঢুকতে হবে, 5টা করে ঢুকতে হবে, অর্থাৎ যদি আচ্ছা এই ডিস্টেন্সটা আমি ঠিক দেখাইনি, এটা তো 2f/3 হয়ে গেছে, এইটা হবে f/3, ঠিক আছে? যদি এটাকে আরো কাছে আনা হয় f/5, তাহলে আবার 5টা করে ঢুকে যাবে, কেমন? তার মানে f/3, f/5 এইরকম ডিস্টেন্সে যখন থাকবে তখনও এরা ফোকাস হিসাবে কাজ করবে, এবং এদেরকে বলা হয় সেকেন্ডারি ফোকাস, কারণ তখনও হাফ পিরিয়ড জোনগুলো, মানে এই যে প্লেটের যে ট্রান্সপারেন্ট যে অংশগুলো, এটা সকলেই তখনও হাফ পিরিয়ড জোন হিসাবেই কাজ করবে। কিন্তু অরিজিনাল এফ এর সঙ্গে পার্থক্যটা তাহলে কি হবে? অরিজিনাল এফটাকে বলা হয় প্রিন্সিপাল ফোকাস। পার্থক্য কি হবে? অরিজিনাল এফ যখন ছিল তখন ও একটাই হাফ পিরিয়ড জোন পেয়েছিল, f/3 তে যখন এলাম তখন তো 3টে হাফ পিরিয়ড জোনের গ্রুপ পাচ্ছে, তাই 3টে হাফ পিরিয়ড জোনের মধ্যে ধর 1 আর 2 একে অন্যকে কম বেশি ক্যান্সেল আউট করবে, শুধু 3 নম্বরটা থেকে যাবে, এইরকম একটা ব্যাপার হবে। তো 3 নম্বর হাফ পিরিয়ড জোন শুধু থেকে যাবে, আর আগে শুধু 1 নম্বর হাফ পিরিয়ড জোন ছিল, তো এর সঙ্গে তো এর একটা পার্থক্য থাকবে, এর ইন্টেন্সিটি বা ব্রাইটনেসটা কম। তাহলে প্রিন্সিপাল ফোকাসের ব্রাইটনেস সবচেয়ে বেশি, আর এদের ব্রাইটনেস আস্তে আস্তে কমতে থাকে, লেস ব্রাইট। তার মানে জোন প্লেট হ্যাজ more than one focal points, যেটা কিনা কনভেক্স লেন্সের ক্ষেত্রে নেই, ঠিক আছে? জোন প্লেট খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে বোঝা গেল হাফ পিরিয়ড জোন নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা। ওকে, এবার আমরা একটা অন্য টপিককে